তো কয়েকদিনে আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে এটা দেখতে পেয়েছেন যে এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলছে এবং বিভিন্ন জায়গাতে প্রোটেস্টও হচ্ছে। আপনারা নিউজও দেখতে পাবেন যে এখানে এফসিআরএ বিল 2026 এ থ্রেট টু সিভিল সোসাইটি অর্গানাইজেশন। মিজোরাম কংগ্রেস রীতিমতো ডিমান্ড করেছে যে এফসিআরএ যে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হচ্ছে তার জন্য কিন্তু আলাদা করে একটা স্পেশাল সেশন নিয়ে আসার জন্য। এছাড়াও এই এফসিআরএ নিয়ে রীতিমতো কিন্তু প্রোটেস্টও হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিলটাই বা কি জিনিস, কেন এটা নিয়ে এত প্রোটেস্ট হচ্ছে, কেন মাইনরিটিরা রীতিমতো র্যালি করছে এই পুরো বিষয়টা নিয়ে। আর এই এফসিআরএ বিল কিন্তু খুব তাড়াতাড়ি পার্লামেন্টে পাস হতে চলেছে। তো সেটা নিয়ে এত বিতর্কই বা কেন হচ্ছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব এই এফসিআরএ আইনটা কি জিনিস, কারা কারা এফসিআরএ ফান্ড পেতে পারে, কারা এফসিআরএ ফান্ড পায় না, কি সংশোধন নিয়ে আসা হচ্ছে এই এফসিআরএ যে অ্যামেন্ডমেন্ট বিলে, কেন সংশোধন নেওয়া হচ্ছে, বিশ্বের আর কোনো দেশে কি এইরকম কোনো আইন আছে, কেন এটা নিয়ে অনেক বেশি বিতর্ক চলছে, আর ভারতের ওপরে এই আইনের প্রভাব কিভাবে আসতে চলেছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা ফেজ বাই ফেজ বোঝার চেষ্টা করি। প্রথমে বোঝার চেষ্টা করি এই এফসিআরএ কি জিনিস। দেখুন, এফসিআরএ এর ফুল ফর্ম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এটার কথা অর্থ হচ্ছে যে বিদেশ থেকে যে সমস্ত সম্পত্তি, অর্থ, অনুদান যেগুলো ভারতের বুকে আসছে তার যে ব্যবহার, সেই ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই এফসিআরএ নিয়ে আসা হয়েছে। কেন ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে? কারণ দেখুন, ভারতে বৈদেশিক প্রভাব যাতে প্রচুর পরিমাণে না তৈরি হয়, ভারতের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয়, ভারতের যে নিরাপত্তা সেটা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয়, তার জন্যই কিন্তু এই এফসিআরএ আইন নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের বুকে বিভিন্ন সংস্থা আছে, ট্রাস্ট আছে, এনজিও আছে, যারা বিদেশি কোম্পানি বা বিদেশে বসবাসকারী যে সমস্ত এনআরআইরা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই এফসিআর এর মাধ্যমে ভারতের বুকে টাকা পাঠাচ্ছে। এবং সেই সমস্ত এনজিও, ট্রাস্ট বা বিভিন্ন অর্গানাইজেশনগুলো তারা কিন্তু ফরেনের এই সমস্ত টাকা দিয়ে বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেরকম করছে। আবার এখানে প্রশ্ন উঠছে ডিপ স্টেটের কথা, অর্থাৎ এই ফান্ডিং দিয়েই কিন্তু ভারতের বুকে বিভিন্ন সময় ইনস্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যেরকম আপনারা বিভিন্ন ধরনের প্রোটেস্টগুলো দেখতে পান, বিভিন্ন ধরনের আন্দোলনগুলো দেখতে পান, সেই আন্দোলনেরও কিন্তু খরচা এই এফসিআরএ ফান্ড দিয়ে আসছে। এটা কিন্তু নিউজে আসছে এবং ভারত সরকার চাইছে তাই এফসিআরএ ফান্ডটাকে রেগুলেট করতে। তো আশা করছি এই এফসিআরএ কি জিনিস এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসি যে এফসিআরএ ফান্ডটা কারা পেতে পারে। দেখুন, এফসিআরএ রুলস কিন্তু বলা আছে যে বিভিন্ন এনজিওরা এই এফসিআরএ ফান্ড পেতে পারে, অর্থাৎ ফরেনের যে বৈদেশিক কোম্পানিগুলো যে অনুদান দেয় সেগুলো বিভিন্ন এনজিও পেতে পারে, বিভিন্ন ট্রাস্ট পেতে পারে, সোসাইটি পেতে পারে। সেকশন 8 একটা কোম্পানি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আন্ডারে যারা যে সমস্ত কোম্পানি আছে তারা পেতে পারে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা পেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান পেতে পারে, এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এফসিআর এর মাধ্যমে টাকা পেতে পারে। রুলস কি আছে, এফসিআর এর মাধ্যমে আপনাকে টাকা পেতে গেলে আপনাকে কিন্তু সরকারের কাছে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটা 5 বছরের জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হয়, যে সরকারি বৈদেশিক যে অনুদান সেগুলোকে কিন্তু পাওয়ার জন্য 5 বছরে আপনার কাছে রেজিস্ট্রেশন থাকে। 5 বছর শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে রিনিউয়াল করতে হয়। এবং এই ফান্ডের যে টাকা এটা কিন্তু ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া যায় না। তার জন্য সরকার একটা নতুন ব্রাঞ্চ বানিয়ে রেখেছে, এসবিআই এর মেন ব্রাঞ্চ যেটা আপনার দিল্লিতে রয়েছে। সেই ব্রাঞ্চে কিন্তু শুধুমাত্র এফসিআর এর অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই অ্যাকাউন্টে কিন্তু বিদেশি যারা তারা কিন্তু টাকা পাঠাতে পারে এবং সেই টাকা এই ফান্ডে এলে তারপরেই কিন্তু যে কেউ সেই টাকাটা কিন্তু তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আগে কিন্তু এই অ্যাকাউন্ট ছিল না। কিছুদিন আগে আমরা জানি 2020 সালে এই এফসিআর তে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় এবং নিয়ে এসে বলা হয় যে এই পুরো ফান্ড কোথায় যাচ্ছে, কি যাচ্ছে সেটাকে দেখার জন্য পার্টিকুলার অ্যাকাউন্টেই কিন্তু পাঠাতে হবে, যাতে সরকার দেখতে পায় যে কার কাছে কত টাকা যাচ্ছে। এবার প্রশ্ন হলো কারা পাচ্ছে, আপনাদের কাছে ক্লিয়ার হলো। কারা পেতে পারবে না, মানে এফসিআর ফান্ডের মাধ্যমে কারা টাকা পেতে পারবে না। প্রথম কথা, কোনো এমপি যদি হয় সে কিন্তু টাকা পেতে পারবে না, কোনো বিধায়ক যদি হয়, কোনো নির্বাচনী প্রার্থী যদি হয়, কোনো রাজনৈতিক দল, বিচারপতি এবং সরকারি কর্মচারী, নির্বাচন কমিশনার,
এবং সংবাদপত্র বা নিউজ চ্যানেলের মালিক বা ইউটিউবে যারা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বড় বড় ভিডিও বানাচ্ছে, যারা পপুলার আছে, তারাও কিন্তু এই টাকা কোনোভাবে বৈদেশিক ফান্ড কিন্তু নিতে পারবে না। এটা কিন্তু রুলসে বলা আছে। অর্থাৎ নিতে পারবে কারা আর নিতে পারবে না কারা, সেই বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আপনাদের কাছে আশা করছি এটা ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার আছে, কারা পারবে না সেটা ক্লিয়ার আছে। নাও এবারে আমাদেরকে বুঝতে হবে যে এই এফসিআরএতে কি সংশোধন আসছে। দেখুন, এফসিআরএতে সংশোধন, নতুন করে কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। কি পরিবর্তন? প্রথম কথা, যে রেজিস্ট্রেশন যদি না করে, কোনো একটা অর্গানাইজেশন যদি রেজিস্ট্রেশন না করে, তাহলে কিন্তু তার সম্পত্তি কিন্তু সরকার দখল করে নিতে পারবে। এটা মানে একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। ধরুন কোনো একটা অর্গানাইজেশন বা এনজিও আছে, তার 5 বছরের লাইসেন্স আছে এফসিআরএ ফান্ডের মাধ্যমে টাকা নেওয়ার। 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে সে দেখা গেল নতুন করে লাইসেন্সটা রিনিউই করলো না। তো সেক্ষেত্রে সরকার বলছে সেই এফসিআরএ ফান্ডের মাধ্যমে যা কিছু ওই অর্গানাইজেশন করেছে, মানে ধরুন কোনো একটা স্টেডিয়াম বানিয়েছে, কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন বানিয়েছে, বা কোথাও প্রচুর পরিমাণে খরচা করেছে, যে সম্পত্তিটুকু ওই অর্গানাইজেশন বানাবে সেগুলো পুরোটাকেই কিন্তু ক্যাপচার করে নেবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেই পুরো সম্পত্তিটাকে ক্যাপচার করে নেবে। যদি কোনো অর্গানাইজেশন রিনিউয়াল না করে তবে সরকার এটাও বলেছে যে ভবিষ্যতে যদি ওই অর্গানাইজেশন চায় আবার নতুন করে ফেরত পেতে, তাহলে সেটাও কিন্তু একটা প্রভিশন থাকবে। এছাড়া বলা আছে যে কোনো বৈদেশিক নাগরিক, তার কিন্তু ভূমিকার উপরে কড়াকড়ি নজর দেওয়া হবে। মানে এই যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে, এনজিও রয়েছে বা ট্রাস্ট রয়েছে, সেখানে কোনো বৈদেশিক নাগরিক কাজ করবে, সেই সমস্ত ফান্ডটাকে হ্যান্ডেল করবে, অ্যাজ এ ট্রেজারি বা অ্যাকাউন্টেন্ট হিসেবে থাকবে, এটা করা যাবে না। এটাও কিন্তু নতুন করে রুলস বানিয়ে দেওয়া হয়েছে, কারণ তাহলে কিন্তু তারা বৈদেশিক ফান্ডটা কিন্তু বেশি করে পেতে পারে, সেখানেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। কারণ আমি পরে গিয়ে আপনাদেরকে বোঝাবো কিভাবে এই ফান্ডকে কাজে লাগিয়ে দেশের মধ্যে ইনস্টেবিলিটি, আন্দোলন, প্রোটেস্ট, বিভিন্ন জিনিসগুলোকে ইউজ করা হয়েছে। এমনকি ইলেকশনেও এই টাকা প্রচুর পরিমাণে ইউজ হয়েছে, সেটা আমি পরে গিয়ে আমি আপনাদেরকে আরো বোঝাচ্ছি। এছাড়া বলা হয়েছে যে পরবর্তীকালে যা কিছু টাকা আসবে, যে সমস্ত অর্গানাইজেশনের কাছে টাকা আসবে, তার রিপোর্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিপোর্টিং টাইম টু টাইম করতে হবে। কারণ সেটা যদি করা না হয় তাহলেও কিন্তু তার লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ কঠোর নজরদারির কিন্তু একটা ব্যবস্থা এই পুরো আইনের মধ্যে নতুন করে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। দেখুন, পুরো এফসিআর আইনটাকে যদি দেখেন, অনেকবার পরিবর্তন করা হয়েছে। 1976 সালে প্রথম এফসিআর আইনটাকে নিয়ে আসা হয়। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক নতুন করে পরিবর্তন নিয়ে আসা হয়, কঠোর কমপ্লায়েন্স নিয়ে আসা হয়, তারপরে রেজিস্ট্রেশন এবং রিপোর্টিং এর বিষয়ে নতুন করে রুলস অ্যাড করা হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই অ্যাকাউন্টের কথা বলা হয় 2020 সালে, এবং তারপরে দেখতে পাচ্ছেন যে 2026 সালে নতুন করে আবার সংশোধন করা হচ্ছে এবং নতুন 3টে কন্ডিশন আবার নতুন করে অ্যাড করে দেওয়া হলো। সো আশা করছি বুঝতেই পারলেন যে কি কি সংশোধন আসছে, এই বিলটায় কি সংশোধন আসছে। কিন্তু প্রশ্ন অনেক বড় তৈরি হয়েছে যে কেন সংশোধন নিয়ে আসা হচ্ছে, এর পেছনে কারণ কি, কেন এই এফসিআরএতে নতুন করে সংশোধনের দরকার পড়লো সরকারের। দেখুন, এর পেছনে কিন্তু অনেক গল্প কিন্তু আছে। কেন? দেখুন, প্রথমে আমি আপনাদেরকে মূল তথ্যটাকে বোঝানোর চেষ্টা করি যে কেন সংশোধন সরকার নিয়ে আসতে চাইছে। প্রথম কথা, না বিদেশি অর্থের প্রচুর পরিমাণে অপব্যবহার হচ্ছে, সেটাকে যাতে রোধ করা যায়। কারণ চায়না, ইউএস এরা চাইছে ভারতের বুকে ইনস্টেবিলিটি তৈরি করতে, যাতে ভারতের সরকার ঠিক মতো করে রুল করতে না পারে, যাতে ভারতের ইকোনমি ডাউনশিপে যায়। তাই জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড ভারতের বুকে পাঠায়, এবং পাঠানোর পরে তারা সেই অর্থকে বিভিন্ন যারা ভারতের দেশদ্রোহিতা করে তাদেরকে দিয়ে কাজে লাগায়, দিয়ে ভারতে কিন্তু ইনস্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করে। এছাড়া কি ধর্মান্তকরণ, আপনারা জানেন যে ভারত একটা হিন্দুবাদী রাষ্ট্র, সেখানে কি হয় না, বিভিন্ন ধর্মকে প্রায়োরিটি দেওয়ার জন্য সেই ধর্মের চেঞ্জ করার চেষ্টা করা হয়। যেরকম আপনারা দেখতে পাবেন খ্রিস্টান মিশনারি বারবার নিউজে আসে যে জোর করে খ্রিস্টান ধর্ম করার জন্য সেখানে তাদেরকে টাকা দিয়ে খ্রিস্টান ধর্ম পালন করানো হচ্ছে। আবার অনেক জায়গায় দেখতে পাবেন যে জোর করে সেখানে ক্রিশ্চিয়ানরা জোর করে গিয়ে সেখানে টাকা দিয়ে মানুষদেরকে প্রচুর পরিমাণে ধর্মান্তকরণের চেষ্টা করছে। এরকম নিউজ প্রচুর পেয়ে যাবেন। আবার এটাও দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে যে নকশালরা, মাওবাদীরা, তারা কিন্তু এই ফরেন ফান্ডিং পায় ভারতের বুকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা করানোর জন্য। সেটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হয়ে যাক বা বিভিন্ন যে রেল দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু বেশিরভাগ সময় নিউজে উঠে এসছে যে এর পেছনে কিন্তু যে বৈদেশিক যে অর্থ, সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে ভারতের রাজনীতিতে বৈদেশিক অর্থের প্রভাব কিন্তু প্রচুর।
2025 সালের যদি আমি ডেটা আপনাদেরকে বলি, তাহলে ভারতে টোটাল আমেরিকা থেকেই কিন্তু প্রায় $21 মিলিয়ন শুধুমাত্র ইলেকশনে খরচা করা হয়েছে। এটা আমি বলছি না, এটা ট্রাম্প নিজে থেকে স্বীকার করেছে যে ভারতে প্রায় $21 মিলিয়ন কাছাকাছি খরচা ইলেকশনে খরচা করা হয়েছে, যাতে ইলেকশন পরিবর্তন করা যায়। এরকম বহুবার হয়েছে, বহু দেশে হয়েছে। নেপালে জেনজি প্রোটেস্ট, সেখানেও ফরেন ফান্ডিং এর কথা বলা হয়। বাংলাদেশে আমরা ছাত্র আন্দোলন দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু এই এফসিআরএ ফান্ডিং এর কথাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এখানে আপনার নিউজও দেখতে পাচ্ছেন, ইউএস এম্বাসি ডিনাইজ প্রেসিডেন্টস ক্লেম অফ $21 মিলিয়ন ফর ভোটার টার্নআউট ইন ইন্ডিয়া। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে স্বীকার করেছে যে ভারতে তারা $21 মিলিয়ন খরচা করেছে যাতে মোদী সরকার নতুন করে তৈরি হয়। এছাড়া আরো নিউজ আপনারা দেখতে পাবেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে নিজে থেকেই বলা হয়েছিল যে মাই ফ্রেন্ড মোদি রিসিভড 182 crore rupees ফর দ্য 4th টাইম ইন 4 days ইউএস ফান্ডিং ইন দ্য ইন্ডিয়ান ইলেকশন। বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ইলেকশনে কিন্তু এই টাকাটা আসে। আপনি যদি 2001 থেকে শুরু করে 2026 পর্যন্ত এই ফান্ডিং এর যদি গ্রাফটা দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন 2006 সালে প্রচুর টাকা ইউএস থেকে ফান্ড করা হয়েছিল, এবং আপনি সেম ভাবে 2021 সালে দেখুন প্রচুর টাকা ইউএস থেকে ফান্ড করা হয়েছে। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা শো করায় যে বৈদেশিক টাকা কিভাবে ভারতে আসছে এবং ভারতে সেই টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাই, ইউএস এড ফাইন্যান্সিয়াল ফুটপ্রিন্ট ইন ইন্ডিয়া। এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, 2021 সালে 228 কোটি টাকা শুধুমাত্র ভারতে খরচা করেছে আমেরিকা, এবং 2001 থেকে 2024 পর্যন্ত আপনি যদি দেখেন $2.9 বিলিয়ন টাকা কিন্তু ভারতে এসে প্রায় 29,000 কোটি টাকা ভারতে কিন্তু ইনভেস্ট করেছে আমেরিকা। সেই টাকাটা কোথায় ইনভেস্ট করেছে? ইলেকশনে। দেখুন, ইলেকশনে প্রচুর টাকা খরচা করেছে, $14 মিলিয়ন ইলেকশনে খরচা করেছে শুধুমাত্র পার্টি চেঞ্জ করানোর জন্য। এছাড়া আপনি যদি দেখেন এখনো পর্যন্ত প্রায় 4,84,000 মিলিয়ন ডলার ভারতে কিন্তু গভর্নেন্স পরিবর্তন করার জন্য ইউএস কিন্তু প্রচুর টাকা খরচা করেছে। এই টাকা খরচা করার মাধ্যমে ভারতে বিভিন্ন সময় ইনস্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করেছে ইউএস। যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন দলাই লামা সেন্ট্রাল টিবেটিয়ান রিলিফ কমিটি 255 কোটি টাকা পেয়েছে। কিসের জন্য? ভারত এবং নেপালের তিব্বতী সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য। আপনারা জানেন এই টিবেটের কথা এলেই কিন্তু লাদাখ রিফর্মের কথা আসে, লাদাখে আন্দোলনের কথা আসে, সোনম ওয়াংচুকের কথা আসে। সেখানেও বুঝতে পারছেন কত কোটি টাকা ইউএস থেকে এসছে। এছাড়া আপনি দেখুন কেয়ার ইন্ডিয়া সলিউশন 26 কোটি টাকা পেয়েছে। এটা একটা এনজিও, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লিতে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য এই টাকা দেওয়া হয়েছে। কিন্তু বুঝতেই পাচ্ছেন এই এনজিওগুলোর মাধ্যমে যেরকম ভালো কাজও করা হচ্ছে, সেরকম কিন্তু অনেক অপব্যবহারও করা হয়েছে। প্যালাডিয়াম ইন্টারন্যাশনাল 26 কোটি টাকা পেয়েছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন প্রথম এডুকেশন 28 কোটি টাকা পেয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্টের জন্য। যেরকম ভালো কাজে এই সমস্ত টাকা খরচা করা হচ্ছে, সেরকম আবার কিন্তু প্রচুর পরিমাণে অপব্যবহারও কিন্তু করা হয়েছে। এক্সাম্পল আমি আরও আপনাদেরকে দিই। রিসেন্টলি আপনারা জানেন যে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেখানে একটা বড় প্রোটেস্ট হয়েছিল। সেই প্রোটেস্টের জন্য প্রচুর টাকা খরচা করেছিল ইউএস। কেন না? যাতে ভারত নিউক্লিয়ার এনার্জি তৈরি করতে না পারে, নিউক্লিয়ার এনার্জি ডেভেলপ করতে না পারে। এটাও নিউজে ছিল। এছাড়া আপনি দেখুন লাস্ট আমি কয়েক বছরের ডেটা আমি আপনাদেরকে দিচ্ছি। 2015 সালে ফোর্ড ফাউন্ডেশন 2015 সালে 42,000 এনজিও ফরেন ফান্ডিং পেয়েছে। 2015-16 8,800 এনজিও ফরেন ফান্ডিং পেয়েছে। 2016 সালে লয়ার কালেকটিভ বলে একটা অর্গানাইজেশন, তারাও কিন্তু ফরেন ফান্ডিং পেয়েছে দেশের আইন ব্যবস্থাতে ঝামেলা ক্রিয়েট করার জন্য। 2016 সালে তিস্তা অর্গানাইজেশন যেটা রয়েছে, তাতেও কিন্তু টাকা পেয়েছে। এছাড়া 2017 সালে দেখতে পাচ্ছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া টাকা পেয়েছে। 2020 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বারবার যারা হিউম্যান রাইটসের কথা বলে, 370 যখন আমরা তুলে নিয়েছিলাম, তখন কিন্তু এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব থেকে বেশি ঝামেলা করেছিল। 2020 সালে এফসিআরএ অ্যামেন্ডমেন্ট নিয়ে ঝামেলা, সেখানে কংগ্রেস নতুন করে প্রোটেস্ট স্টার্ট করে এবং পরবর্তীকালে এফসিআরএতে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা যায়নি। 2021 সালে অক্সফাম ইন্ডিয়া, 2022-23 সালে দেখতে পাচ্ছেন সিপিআর, সেন্ট্রাল ফর পলিসি রিসার্চ, তারা কিন্তু টাকা পেয়েছে। 2023 সালে লাইফ
ইনিশিয়েটিভ, লিগ্যাল ইনিশিয়েটিভ, তারা কিন্তু টাকা পেয়েছে। তো এগুলো শো করায় যে ইউএস কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচা করে ভারতের বুকে, শুধুমাত্র ভারতের যেরকম ডেভেলপমেন্টের জন্য খরচা করে, আবার সেরকম কিন্তু ইনস্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইউএস কেন ভারতের বুকে ডেভেলপমেন্টের কথা ভাবছে? কারণ দেখুন, ভারতও কিন্তু অন্যান্য দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলোতে কিন্তু টাকা দেয়, কিন্তু ইউএস এর মোটিভটা কিন্তু ভারতের ডেভেলপমেন্টের জন্য দেয় না। ইউএস এর মোটিভ অন্য কিছু থাকে। কি মোটিভ থাকে? সম্প্রতি আপনারা জানবেন যে মার্কো রুবিও, ইউএস সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং ভারতে এসে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা হওয়ার কথা ছিল, কিন্তু মার্কো রুবিও তিনি কিন্তু ভারতে এসে দিল্লিতে না নেমেই ডাইরেক্টলি কিন্তু কলকাতায় চলে আসেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কলকাতায় কেন চলেছেন? কলকাতায় এসে তিনি কিন্তু মাদার টেরেসা ফাউন্ডেশনে যান। মাদার টেরেসা ফাউন্ডেশন এরকম একটা অর্গানাইজেশন যারা খ্রিস্টান ধর্মকে স্প্রেড করে, ভারতের বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্মকে স্প্রেড করে। তো মার্কো রুবিও তিনি কিন্তু এই মাদার টেরেসা ফাউন্ডেশনে আসেন, সবার সঙ্গে মিট করেন। উদ্দেশ্য একটাই, যে খ্রিস্টান ধর্মকে ভারতের বুকে স্প্রেড করতে হবে। সম্প্রতি বিভিন্ন জায়গায় নিউজেও দেখতে পাবেন যে ইউএস প্রায় 95 কোটি টাকা এরকম মিশনারি যারা রয়েছে, যারা খ্রিস্টান মিশনারি রয়েছে, তাদেরকে দিয়েছে এবং তাদের দেওয়ার মাধ্যমে সেই টাকা পরবর্তীকালে কিন্তু ইউএপিএ ফান্ডিংয়ে গেছে, আবার কোনো সময় মায়োনিস্ট অ্যাক্টিভিটি যেগুলো হয়েছে সেগুলোতে গেছে। অর্থাৎ প্রচুর টাকা এইভাবে ভারত থেকে ভারতের মধ্যে খ্রিশ্চান মিশনারির মাধ্যমে কিন্তু স্প্রেড করা হচ্ছে। এছাড়া আপনি দেখতে পাবেন রিসেন্টলি বিভিন্ন জায়গাতে এরকম রিলিজিয়াস কনভার্সনের কথা শুনতে পাবেন। পাঞ্জাবে রিসেন্টলি এই ঘটনা ঘটেছিল, যেখানে রিলিজিয়াস কনভার্সন করানোর জন্য নিউজে ছিল। তো অতএব এই সংশোধন নিয়ে আসার একটাই মাত্র উদ্দেশ্য, যাতে ভারতের সার্বভৌমত্ব রক্ষা পায়, ভারতের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, এরকম ফরেন ফান্ডিং এসে ভারতের মধ্যে যাতে কোনো ইনস্টেবিলিটি না তৈরি করতে পারে, তার জন্যই কিন্তু এই বড় বড় সংশোধনগুলো নতুন করে নিয়ে আসার কথা ভাবছে ভারত সরকার। এখন দেখুন, বিশ্বের আর কোন দেশে এরকম আইন আছে? দেখুন, বিশ্বে শুধুমাত্র ভারতের কাছে যে এই আইন আছে তা কিন্তু নয়। বিশ্বে আপনারা দেখতে পাবেন ইউএস এর কাছেও এই আইন আছে। ইউএস এর কাছে ফারা আইন, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট। এছাড়া আপনারা যদি দেখেন যুক্তরাজ্যের কাছে ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম। ইউরোপের বহু দেশেও কিন্তু এরকম বিদেশি অর্থের যে নজরদারি, তার উপরে কিন্তু আইন রয়েছে। তো ভারত নতুন করে যে এফসিআর নিয়ে আসছে তা কিন্তু নয়, সব দেশেই কিন্তু যত ডেভেলপড দেশ রয়েছে ইউরোপের বুকে, সব দেশেই কিন্তু এই ধরনের আইন আছে। এবার এটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে? দেখুন, এই সংশোধন নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রাজনৈতিক মহলে যেরকম হচ্ছে, সেরকম ভাবে নিউজ মিডিয়াতেও প্রচুর পরিমাণে হচ্ছে। কেন না, যারা সমর্থক আছে, যারা এই অ্যামেন্ডমেন্টের পক্ষে আছে, তারা বলছে যে এই টাকা ভারতের জাতীয় নিরাপত্তা সেটাকে বিঘ্নিত করবে। কারণ আপনারা সম্প্রতি শুনেছেন যে ছাত্র আন্দোলন প্রচুর পরিমাণে বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে। এর পেছনে বলা হচ্ছে যে ইউএস প্রচুর পরিমাণে টাকা ফান্ড করছে। বিদেশি অর্থের যে অপব্যবহার, সেটা কিন্তু কমানো খুব দরকার আছে। না হলে যে কোনো সময় এই ধর্মান্তকরণ তো হচ্ছে, তার সঙ্গে টেরর অ্যাক্টিভিটিও কিন্তু বাড়তে থাকবে। এই টেরোরিস্টরাও কিন্তু প্রচুর পরিমাণে এই ফরেন ফান্ডিং কিন্তু পায়। ইউএস, চায়না, এই সমস্ত কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে ফান্ডিং পেয়ে আসছে। যারা বিরোধীরা তারা কি বলছে? দেখুন, যারা বিরোধীরা তারা বলছে যে এই সংশোধনীতে অনেক সমস্যাও আছে। কি সমস্যা? কারণ যদি এই ধরনের রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়, তাহলে বিভিন্ন সমাজসেবামূলক যেগুলো কাজ রয়েছে, যে এনজিওরা ভালো ভালো কাজ করছে, সেই কাজ আটকে যেতে পারে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, এই বিভিন্ন ক্ষেত্রে যে টাকাগুলো ফরেন ফান্ডিং এর মাধ্যমে আসতো, সেই টাকাতে কিন্তু রেস্ট্রিকশন আসতে পারে। এবং এছাড়া বিভিন্ন যে সিভিক সোসাইটি আছে, যারা দুস্থ ছেলে মেয়েদের পড়াশুনোর খরচ সামলাতো, স্বাস্থ্য ব্যবস্থা দেখতো, তারাও কিন্তু সমস্যায় পড়বে। এবং বিভিন্ন উপজাতিরা এই ফরেন ফান্ডিং এর মাধ্যমেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে, মানে তাদেরকে ফান্ড দেওয়া হয় তাদের লাইফটাকে আরো সেটেল করার জন্য, ভালো করার জন্য, সেটাও কিন্তু অনেকটা আটকে যাবে। মানে যারা ডোনেশন দেবে চিন্তা ভাবনা করছিল, তাদেরও রেস্ট্রিকশন আসবে। তো সেটা কিন্তু অনেকে বিরোধীরা বলছে, কিন্তু ভালো যেরকম আছে, খারাপও সেরকম আছে। কেন্দ্রীয় সরকার চাইছে এই বিষয়টাকে তাই জন্য কিন্তু রেস্ট্রিক্ট করতে। সো আশা করছি এই যে পুরো পার্টটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। এফসিআর কি জিনিস, কারা ফান্ড পেতে পারে, কারা পেতে পারে না, কেন সংশোধন আসছে, কি সংশোধন আসছে, বিশ্বের আর কোন কোন দেশে এই আইনটা আছে, আর বিতর্ক কেন হচ্ছে। আশা করছি এগুলো পুরো ক্লিয়ার হলো। এবার আসি ভারতের ওপরে এর কি প্রভাব আসতে পারে। দেখুন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈদেশিক টাকা যাতে ভারতে আসুক, ঠিক আছে, কিন্তু সেটাতে যাতে নিয়ন্ত্রণ থাকে, একটা রেগুলেশন থাকে। কারণ যদি রেগুলেশন না হয় না, তাহলে আপনি বিভিন্ন সময় নিউজে দেখতে পাবেন
যে বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে, সেটা শুধু কোনো রিজন খুঁজে পাবেন না। কারণ দেখুন, এই নিটের কথাই ভাবুন, এখন নিটের পেপার লিক হচ্ছে, এটা খুব খারাপ জিনিস, কিন্তু নিট পেপার তো অনেক আগে লিক হয়েছে, কেন তখন আন্দোলন বড় করে হয়নি? কেন তখন ছাত্র আন্দোলন এত বড় করে ইস্যু তৈরি হয়নি? কারণ কারণটাই এটাই যে এখানে কোথাও না কোথাও ডিপ স্টেটের চিন্তাভাবনা আছে। এটা অনেকেই বলছে যে ডিপ স্টেট ফান্ডিং হতে পারে এই পুরো ব্যাপারটার উপরে, কিন্তু মানে সব থেকে বড় বিষয় যেটা, কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো দেখে না বলেই তো আজকে আন্দোলনগুলো হচ্ছে। আজকে যদি নিট পেপার বা এরকম এক্সাম পেপার লিক না হতো, তাহলে এই আন্দোলন হতো না। তো কেন্দ্রীয় সরকারের উচিত এই পুরো বিষয়টাকে ভালোভাবে দেখা, জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করা এবং স্বচ্ছতাকে নিশ্চিত করা, যে কি ফান্ডিং আসছে, কতটা ফান্ডিং আসছে, সেটা কোথায় ইউজ হচ্ছে, এই বিষয়টা দেখা। সো আশা করছি এই পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম এফসিআরএ ফান্ডিং নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।